ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সি অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টের আমরা করছিলাম অ্যাকাউন্টিং রেশিওস। আজকে তার করব ফোর্থ পার্ট। আগের ক্লাসে আমরা অ্যাকাউন্টিং রেশিওসের সলভেন্সি রেশিওসগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে দেখেছিলাম আমাদের 5টা রেশিও রয়েছে যেগুলো আমাদের মেজার করা হয় একটা অর্গানাইজেশনের আর্থিক সচ্ছলতা পরিমাপ করবার জন্য। তার মধ্যে প্রথম 3টে রেশিও আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম এবং তার ইলাস্ট্রেশনও দেখেছিলাম। আজকে আমরা শুরু করব নতুন রেশিও নিয়ে, যেটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট টু ডেট রেশিও। তাহলে দেখে নেব আগে এই টোটাল অ্যাসেট টু ডেট রেশিও বলতে আমরা কি বুঝি। This ratio measures the extent of coverage of long-term debt by asset. It is calculated as total asset to debt ratio equal to total asset divided by long term debt। অর্থাৎ যে রেশিওর মাধ্যমে আমরা মেজার করি যে অ্যাসেটের কতটা ফাইন্যান্সিং হচ্ছে ডেট দিয়ে, সেটাকে আমরা বলি টোটাল অ্যাসেট টু ডেট রেশিও। তাই ফর্মুলাটাও দেখো সেভাবেই জেনারেট হয়েছে, টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই লং টার্ম ডেট। এখানে আমাদের জানতে হবে এরপরে এই রেশিওর সিগনিফিকেন্স কি আছে। দিস রেশিও primarily indicate the rate of external funds in financing the asset and the extent of coverage of their debts are covered by assets। অর্থাৎ এই যে টোটাল অ্যাসেট টু ডেট রেশিও, এটা আমাদের প্রাইমারিলি কি বুঝতে সাহায্য করে? এটা আমাদের প্রাইমারিলি বুঝতে সাহায্য করে আমাদের অর্গানাইজেশনের যত অ্যাসেট রয়েছে সেই টোটাল অ্যাসেটের কতটা আমরা এক্সটার্নাল ফান্ড দিয়ে ফাইন্যান্স করেছি। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে বলতে পারা যায় যে একটা অ্যাসেটের কতটা পোর্শন আমাদের ডেট ফান্ড দিয়ে আমরা কভার করছি সেটা মেজার করাই এই রেশিওর মেন কাজ। The higher ratio indicate the assets have been mainly financed by the owner's fund and the long-term loans is adequately covered by the asset। অর্থাৎ যদি আমাদের এই রেশিওটা বেশি হয় তার মানে আমাদের এটাই বুঝতে হবে যে টোটাল অ্যাসেটটা মেনলি ফাইন্যান্স করা হয়েছে আমাদের ইন্টারনাল ফান্ড বা ওনার্স ফান্ড দিয়ে, এবং যে লং টার্ম লোনটা নেওয়া হয়েছে আমাদের বাকি অ্যাসেটটা ফাইন্যান্স করবার জন্য সেটাকে প্রপারলি সেফগার্ড করতে পারবে আমাদের অ্যাসেট যেটা আমাদের রয়েছে সেটা। It is better to take the net asset or capital employed instead of total asset for computing this ratio also। আমরা আগেও দেখেছিলাম প্রোপ্রাইটারশিপ রেশিওতে যে সেখানে কিন্তু আমরা নেট অ্যাসেট বা ক্যাপিটাল এমপ্লয়েডকে ইউজ করেছিলাম ইনস্টেড অফ টোটাল অ্যাসেট। It is observed in that case the ratio is the reciprocal of ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। অর্থাৎ এটাকে যদি আমরা আরেকটু ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওর রেসিপ্রোকাল। এখানে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কোন ক্ষেত্রে টোটাল অ্যাসেট ব্যবহার করবে, কোন ক্ষেত্রে নেট অ্যাসেটস ব্যবহার করবে, সেটা কিন্তু তোমাদের পুরোটাই প্রশ্ন পড়ে এবং তার ইনফরমেশনের ওপর বেস করে বুঝতে হবে। জেনারেলি আমরা জানি সব রেশিওরই একটা স্ট্যান্ডার্ড আমরা জানি যেটাকে আমরা মেজারমেন্টের স্ট্যান্ডার্ড হিসেবে ধরে রাখি। তাহলে তোমরা যদি একটু ঠিক ভেবে দেখো তাহলে দেখবে যদিও স্ট্যান্ডার্ডগুলো আমাদের সেভাবে প্রপার ওয়েতে কোনো কিছু মেজারমেন্টে সাহায্য করে না, তবুও সেটাকে আমরা একটা বেসিস হিসেবে ভাবি। তাহলে এক্ষেত্রেও আমাদের বেসিস আছে। সাধারণভাবে ধরা হয় 50% অবধি আমাদের যদি টোটাল অ্যাসেট টু টোটাল ডেট রেশিও হয়ে থাকে তাহলে সেটা অর্গানাইজেশনের গুড সাইন বা অর্গানাইজেশনের জন্য ভালো কন্ডিশনকে রেফার করে। এবার আমরা দেখে নেব আমাদের ইলাস্ট্রেশন। এখানে দেখো তোমাদের টোটাল অ্যাসেট টু ডেট রেশিও কম্পিউট করতে বলেছে ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট তোমাদের গিভেন রয়েছে, তার লাইবিলিটি সাইড রয়েছে, অ্যাসেট সাইড রয়েছে, এবং এখান থেকে আমাদের এই রেশিও কম্পিউট করতে হবে। তাহলে আমরা চলে যাব আমাদের সলিউশনে।
আমরা যেরকম জানি সেরকমভাবে আমরা প্রথমে এই রেশিওটাকে লিখে নেব। সেটা কি, টোটাল অ্যাসেট টু ডেট রেশিও বলতে আমরা বুঝি টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই লং টার্ম ডেটস, এটা আমরা জানি। এবারে আমাদের এর ফিগার্সগুলো কম্পিউট করতে হবে। আমরা চলে যাব আমাদের গিভেন ব্যালেন্স শিটে। গিভেন ব্যালেন্স শিটে দেখো তোমাদের অ্যাসেট সাইডে টোটাল বলতে দেওয়া রয়েছে 14 লাখ, যেটা আমাদের পুরো অ্যাসেট যোগ করে এসছে। তাহলে সেখানে আমরা টোটাল অ্যাসেটকে বসিয়ে দিয়েছি 14 লাখ। এবারে আমরা বার করব আমাদের তার পরের আইটেম অর্থাৎ লং টার্ম ডেট। তোমরা যদি লাইবিলিটি সাইডটা দেখো তাহলে সেক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের সেকেন্ড লাস্ট আইটেম হচ্ছে লং টার্ম বরোয়িংস। তাহলে এই লং টার্ম বরোয়িংসই কিন্তু একমাত্র এখানে আমাদের লং টার্ম ডেটের পোর্শন। তাহলে আমরা গিভেন ব্যালেন্স শিট থেকে দেখতে পাচ্ছি লং টার্ম বরোয়িংস হচ্ছে আমাদের 1.5 লাখ টাকা। তাহলে আমরা আমাদের দুটো আইটেমেরই ভ্যালু পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের টোটাল অ্যাসেট টু ডেট রেশিও হচ্ছে, আমরা যদি ফিগারে দেখি তাহলে 14 লাখ ইজ টু 1,50,000 অর্থাৎ 9.33:1। আমরা চলে যাব আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশনে, দেখে নেব আমাদের কি কি কম্পিউট করতে হবে। তোমরা দেখো এখানে আমাদের মোর দ্যান 1 রেশিও কম্পিউট করতে বলা রয়েছে। কি কি সেগুলো? ডেট ইকুইটি রেশিও, টোটাল অ্যাসেট টু ডেট রেশিও, প্রোপ্রাইটারি রেশিও অ্যান্ড ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। আমরা নিচের যে ব্যালেন্স শিটটা আছে সেখান থেকে এই সমস্ত কিছুগুলো কম্পিউট করব। আমাদের প্রথম রেশিও অনুযায়ী আমরা প্রথমে সলিউশনে গিয়ে আমাদের প্রথম রেশিও ডেট ইকুইটি রেশিও কম্পিউট করব। ডেট ইকুইটি রেশিও আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল ফর্মুলা লিখে নিলাম। এখানে দেখো ডেট ইকুইটি রেশিও হচ্ছে আমাদের লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। আমরা এবারে চলে যাব আমাদের যে গিভেন ব্যালেন্স শিট আছে সেখানে। আমরা যদি লাইবিলিটি সাইডটা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা লং টার্ম ডেট একটাই আইটেম পাচ্ছি, যেটা সেকেন্ড লাস্ট আইটেম অর্থাৎ লং টার্ম বরোয়িংস, অর্থাৎ আমাদের গিভেন ব্যালেন্স শিট অনুযায়ী 1.5 লাখ টাকা। এরপরে আমরা দেখব আমাদের শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডও কিন্তু আমরা লাইবিলিটি সাইড থেকে পেয়ে যাব। লাইবিলিটি সাইড যদি আমরা দেখি তাহলে দেখব শেয়ার হোল্ডার্স ফান্ড আমাদের গিভেন ব্যালেন্স শিট অনুযায়ী শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। আমরা ঠিক এই সময় যখনই রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলবো তখনই আমরা দেখে নেব আমাদের অ্যাসেট সাইডে কোনো ফিকটিশিয়াস অ্যাসেট আছে কি না, কারণ যদি থাকে সেটা কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে মাইনাস করতে হবে। তাহলে আমাদের এই ব্যালেন্স শিটে কোনো ফিকটিশিয়াস অ্যাসেট নেই, তাই শুধু শেয়ার ক্যাপিটালের সাথে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসকে অ্যাড আপ করলেই আমরা পেয়ে যাব। তাহলে শেয়ার ক্যাপিটালের সাথে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আমরা অ্যাড করব। আমাদের গিভেন ফিগার অনুযায়ী সেটা হচ্ছে 4 লাখ টাকা আর 1 লাখ টাকা, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের 5 লাখ টাকা। তাহলে আমরা এখান থেকে আমাদের ডেট ইকুইটি রেশিও কম্পিউট করতে পারবো, যেটা হচ্ছে আমাদের 1.5 লাখ ইজ টু 5 লাখ অর্থাৎ 0.3:1। আমাদের ফার্স্ট রেশিও কম্পিউট করা কিন্তু হয়ে গেল। এবারে আমরা আমাদের পরের যে রেশিও সেটা কম্পিউট করতে যাব, অর্থাৎ টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। আমরা জানি আগে ফর্মুলা আমাদের লিখে নিতে হয়, তাই আমরা লিখে নিয়েছি টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই লং টার্ম ডেট। এবারে আমরা আমাদের যে নিয়ম সেই অনুযায়ী আমরা টোটাল অ্যাসেটটা বার করব। টোটাল অ্যাসেটটা দেখো তোমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডের টোটাল, অর্থাৎ সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট প্লাস নন কারেন্ট ইনভেস্টমেন্ট প্লাস কারেন্ট অ্যাসেট, অর্থাৎ এটাকে যদি আমরা ফিগার ওয়াইজ দেখি তাহলে সেটা দেখব আমাদের ক্ষেত্রে হচ্ছে 7 লাখ টাকা। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে তোমাদের যদি ব্যালেন্স শিটে এরকম করে ফিক্সড অ্যাসেট, নন কারেন্ট ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট এভাবে না দিয়ে শুধু ফিক্সড অ্যাসেটের ভেতরের আইটেমস, কারেন্ট অ্যাসেটের ভেতরের আইটেমস
এভাবে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেগুলোকে এভাবে সেগ্রিগেট করে করে প্রত্যেকটা ব্রড হেডিংয়ের আন্ডারে নিয়ে এসেও যোগ করতে পারো, বা টোটাল অ্যাসেটের কলামের টোটাল ফিগারটাও কিন্তু তোমরা সেক্ষেত্রে লিখতে পারো। এক্ষেত্রে তোমরা যদি সেগ্রিগেট করে লেখো সেটা কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবারে দেখো আমাদের আর একটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে লং টার্ম ডেপ্ট, যেটা কিন্তু আমরা ঠিক এর আগেই বার করে নিয়েছিলাম, যেটা শুধুমাত্রই আমাদের লং টার্ম বরোয়িংসের পার্ট, অর্থাৎ কিনা 1.5 লাখ টাকা। তাহলে আমাদের কাছে সমস্ত ইনফরমেশান এসে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও ইকুয়াল টু হচ্ছে আমাদের 7 লাখ ইজ টু 1,50,000, অর্থাৎ 4.67:1। এবার আমরা চলে যাব আমাদের থার্ড রেশিওয়, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রোপ্রাইটারি রেশিও। প্রোপ্রাইটারি রেশিও ইকুয়াল টু, আমরা ফর্মুলা লিখেছি, এটা আমরা আগের দিনই করেছিলাম, সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে আগের দিন আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো আমরা নেট অ্যাসেট বা ক্যাপিটাল এমপ্লয়েডের উপর বেস করে করেছিলাম, কিন্তু তার সাথে আমরা এটাও বলেছিলাম যে কখনো কখনো আমরা নেট অ্যাসেটকে রিপ্লেস করতে পারি টোটাল অ্যাসেট দিয়ে। এখানে যেহেতু আমাদের টোটাল অ্যাসেটের কলামের সমস্ত ইনফরমেশন গিভেন আছে এবং ব্যালেন্স শিটও আমাদের গিভেন আছে, তাই আমরা এক্ষেত্রে নেট অ্যাসেট না নিয়ে টোটাল অ্যাসেট নিচ্ছি। এবারে আমরা যে দুটো আইটেমস আমাদের দরকার সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড আর টোটাল অ্যাসেট। শেয়ার হোল্ডার্স ফান্ড আমরা সলিউশনের এ পোর্শনে কিন্তু কম্পিউট করেছিলাম, যেটা শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সামেশন, অর্থাৎ যেটা আমাদের তোমরা খেয়াল করলে দেখবে আমাদের বেরিয়েছিল 5 লাখ টাকা। আর টোটাল অ্যাসেটও কিন্তু আমরা পার্ট বিতে গিয়ে কম্পিউট করেছিলাম, যেটা হচ্ছে আমাদের অ্যাসেট দিকের টোটাল, অর্থাৎ 7 লাখ টাকা। তাই আমি এখানে আর ভেঙে ভেঙে কম্পিউট করছি না, একেবারে আমরা রেশিওতে চলে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের প্রোপ্রাইটারি রেশিও হচ্ছে ₹5 লাখ ইজ টু ₹7 লাখ, অর্থাৎ 0.71:1। এবার আমরা আমাদের প্রশ্নের লাস্ট যে রেশিও কম্পিউট করা সেটায় চলে যাব, সেটা হচ্ছে আমাদের ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওর ফর্মুলা আমরা জানি, লং টার্ম ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েডটাই আমাদের কাছে এক্ষেত্রে নতুন, কারণ লং টার্ম ডেট কিন্তু আমরা শুরুতে কম্পিউট করেছি এবং সেম ফিগার নিয়েই এতক্ষণ অবধি অঙ্ক করেছি। তাহলে আমরা চলে যাব ক্যাপিটাল এমপ্লয়েড কম্পিউটেশনে। আমরা জানি ক্যাপিটাল এমপ্লয়েড মানে আমার প্রতিষ্ঠানে কতটা ক্যাপিটাল ইনভেস্টেড হয়েছে, অর্থাৎ এটাকে যদি আমি আরেকটু প্রিসাইজড ওয়েতে বলতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার্স ফান্ড আর লং টার্ম বরোয়িংসের যোগফল। শেয়ার হোল্ডার্স ফান্ড কিন্তু আমরা পার্ট এতে কম্পিউট করে নিয়েছিলাম, যেটা হচ্ছিল আমাদের ক্ষেত্রে 5 লাখ টাকা। আর লং টার্ম বরোয়িংস কিন্তু আমাদের লং টার্ম ডেপ্টের সময় আমরা বার করেছিলাম, বা ওটা পেয়েছিলাম আমরা গিভেন ফিগার থেকে, সেটা হচ্ছে আমাদের 1.5 লাখ টাকা। তাহলে দুটোকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের হবে 6.5 লাখ টাকা। তাহলে সেক্ষেত্রে আমাদের ডেপ্ট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও এক্ষেত্রে বার করলে আসবে 0.23:1। এবার আমরা চলে যাব আমাদের সলভেন্সি রেশিওর একদম লাস্ট রেশিও, দ্যাট ইজ ইন্টারেস্ট কভারেজ রেশিও। তাহলে আমরা আগে জেনে নিই ইন্টারেস্ট কভারেজ রেশিও বলতে আমরা কি বুঝি। It is a ratio which deals with the servicing of interest on loan. It is a measure of security of interest payable on long term debt. অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বলছি, এই যে রেশিও ইন্টারেস্ট কভারেজ রেশিও, এটা কি নিয়ে ডিল করে? এটা আমাদের ডিল করে যে আমরা যে লোনটা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে এসেছি সেই লোনের ইন্টারেস্টটা কতটা সেফগার্ড করতে পারছে আমাদের প্রতিষ্ঠান। সুতরাং বলা যেতে পারে এটা একটা সিকিউরিটি, যার কার ওপর সিকিউরিটি? ইন্টারেস্টের মাধ্যমে, ইন্টারেস্টের ওপর। কোন ইন্টারেস্টের ওপর? যে ইন্টারেস্টটা আমাদের লং টার্ম যারা ডেট প্রোভাইড করেছে, যারা ডেট লেন্ডার, তাদের ক্ষেত্রে কতটা ইন্টারেস্টে সেফগার্ড দেওয়া যাচ্ছে সেটাকে আমরা ইন্টারেস্ট কভারেজ রেশিওর মাধ্যমে অ্যানালিসিস করতে পারি।
It expresses the relationship between profit available for payment of interest and the amount of interest payable. অর্থাৎ আমরা জানি যে আমাদের যে ইন্টারেস্টটা থাকে সেই ইন্টারেস্টটা কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পার্ট। অর্থাৎ এক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের পর্যাপ্ত পরিমাণে প্রফিট থাকার দরকার যাতে সে তার লং টার্ম ডেটের সমস্ত ইন্টারেস্টটাকে পে করতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কার মধ্যে রিলেশনশিপ খুঁজবো? এর মধ্যে আমরা রিলেশনশিপ খুঁজবো আমাদের ইন্টারেস্ট পে করার জন্য যে প্রফিটটা অ্যাভেলেবেল রয়েছে তার সাথে যতটা আমাদের ইন্টারেস্ট প্রোভাইড করতে হবে তার। অর্থাৎ এটাকে আমরা আরও প্রিসাইজড ওয়েতে বলতে পারি নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট অন লং টার্ম ডেট। তাহলে আমাদের এক্ষেত্রে জানতে হবে যে আমাদের এই রেশিওটার সিগনিফিকেন্স কী। It reveals the number of times interest on long-term debt is covered by the profit available for interest. অর্থাৎ এই রেশিওর মাধ্যমে আমরা জানতে পারি আমাদের লং টার্ম ডেটের যে ইন্টারেস্টটা রয়েছে সেটা কতটা কভার হচ্ছে প্রফিট দিয়ে, অর্থাৎ সেই নাম্বার অফ টাইমসটা। অর্থাৎ যত আমার নাম্বার অফ টাইমসটা বেশি হবে তত আমাদের প্রতিষ্ঠানের অবস্থা ভালো বা তত লেন্ডাররা নিজেদের সিকিওর মনে করবে তাদের ইন্টারেস্ট পাবার ক্ষেত্রে। সাধারণভাবে আমাদের যতটা হায়ার রেশিও হবে সেটা আমাদের সেফটি সিম্বল হবে এই ইন্টারেস্ট অন ডেটের ক্ষেত্রে। আমরা যে কোনো জিনিসেরই স্ট্যান্ডার্ড রেশিও জানি, তাই ইন্টারেস্ট কভারেজ রেশিওরও স্ট্যান্ডার্ড রেশিও কিন্তু আছে। সাধারণভাবে বলা হয় 6 থেকে 7 টাইমস মানে 6 to 7 টাইমস যদি এটা শো করে এই রেশিওটা ক্যালকুলেট করে, তার মানে আমাদের প্রতিষ্ঠানের সলভেন্সি বা আর্থিক সচ্ছলতা ভালো রয়েছে। সাধারণভাবে একটা জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে যে এখানে আমরা কোন প্রফিটটাকে নেব। আমরা জানি আমাদের গ্রস প্রফিট বার করবার পরেও আমাদের বিভিন্ন যে ইনডিরেক্ট এক্সপেন্সেস হয় সেগুলোকে আমরা ডিডাক্ট করতে করতে নেট প্রফিটে পৌঁছাই। কিন্তু যেহেতু এটা ইন্টারেস্ট পে করার জন্য কতটা অ্যাভেলেবেল নেট প্রফিট আছে সেটা জানতে হয়, তাই এক্ষেত্রে আমাদের নেট প্রফিট বিফোর ইন্টারেস্টটাকে কনসিডার করতে হয়। আর আমরা জানি সমস্ত আইটেমগুলো বাদ দেবার পরে তারপরে আমরা ট্যাক্সটাকে ডিডাক্ট করি। যেহেতু ইন্টারেস্টটা তখনও ডিডাক্টেড হচ্ছে না, সেই জন্য এক্ষেত্রে কিন্তু আমরা ট্যাক্সটাকেও ডিডাক্ট করতে পারবো না। অর্থাৎ এক্ষেত্রে আমাদের নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে আমরা চলো এর বেসিসে একটা ইলাস্ট্রেশন করে নিই। দেখো কি বলেছে, ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস ক্যালকুলেট ইন্টারেস্ট কভারেজ রেশিও। নেট প্রফিট আফটার ট্যাক্স 60,000, 15% লং টার্ম ডেট যেটা হচ্ছে আমাদের 10 লাখ, আর ট্যাক্স রেট হচ্ছে আমাদের ক্ষেত্রে 40%। তাহলে আমরা এখান থেকে সলিউশনে চলে যাব। আমরা জানি এখানে নেট প্রফিট আফটার ট্যাক্স গিভেন রয়েছে, তার মানে আমরা জানি ট্যাক্স একদম লাস্টে চার্জ করা হয়, তাই ট্যাক্স গিভেন রয়েছে মানে এক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারেস্টও চার্জ করা হয়েছে সেটাই ধরে নিতে হবে। প্রশ্নে বলা না থাকলেও কিন্তু এটাই লজিক, তাই তোমরা কিন্তু যদি নাও বলে থাকে এবং নেট প্রফিট আফটার ট্যাক্সের ফিগার গিভেন থাকে তাহলে ধরে নেবে ওটা নেট প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে এক্ষেত্রে আমাদের সহজ উপায় আগে ইন্টারেস্টটা ক্যালকুলেট করে নিতে হবে। আমরা আগে লং টার্ম ডেপ্টের ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে যাব। দেখো এক্ষেত্রে আমাদের লং টার্ম ডেপ্ট হচ্ছে 10 লাখ টাকা এবং 15% তার ইন্টারেস্ট রেট বলেই দিয়েছে, তাই সেটাকে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 1,50,000 টাকা। এরপরে দেখো নেট প্রফিট আফটার ট্যাক্স, এটা আমাদেরকে প্রশ্নে গিভেন আছে ফার্স্ট লাইনে 60,000 রুপিস। তাহলে আমাদেরকে নেট প্রফিট বিফোর ট্যাক্সে নিয়ে যেতে হবে। আমরা জানি আমাদের ট্যাক্স রেট 40%, তার মানে 40% ডিডাক্ট হওয়ার পরের ভ্যালু 60,000। অর্থাৎ আরও সহজ উপায় বলতে গেলে 60,000 হচ্ছে 60%-এর ভ্যালুকে শো করছে। তাহলে আমরা 100%-এর ভ্যালুতে যখন নিয়ে যাব তখন সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্টটা আসবে 1 লাখ টাকা।
সেটা কি করে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 60,000 ইন্টু 100/60। এবার আমাদের নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে সেক্ষেত্রে নেট প্রফিট বিফোর ট্যাক্স তার সাথে আমাদের ইন্টারেস্টটাকে অ্যাড ব্যাক করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা পাবো আমাদের যে গিভেন ফিগার আছে সেটা অনুযায়ী আমাদের 1 লাখ প্লাস 1,50,000, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 2,50,000। তাহলে এবার আমাদের কাছে সমস্ত ইনফরমেশান আছে, এখান থেকে আমরা ইন্টারেস্ট কভারেজ রেশিও কিন্তু বার করে দিতে পারবো, যেটা যদি আমরা কম্পিউট করে থাকি তাহলে আমাদের ক্ষেত্রে আসবে 1.67 টাইমস। অর্থাৎ এক্ষেত্রে তোমরা ইন্টারেস্ট কভারেজ রেশিওজের ক্ষেত্রে কোন প্রফিটটা গিভেন আছে সেটাকে কিন্তু খুব মাইনিউটলি দেখবে, কারণ এক্ষেত্রে কিন্তু নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সটা ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি তোমাদের আফটার ফিগার দিয়ে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাডাপ্ট করে সেটাকে বিফোর ফিগারে নিয়ে আসতে হবে। এর পরের দিন আমরা রেশিওজেরই বাকি পোর্শন নিয়ে আলোচনা করব।